ভারত বাংলাদেশের বিরুদ্ধে ২টি অভিযোগ করে আসছে। বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ খেয়াল করেছেন? বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবেশী কোনো রাষ্ট্র কি কখনো অভিযোগ দায়ের করেছে? আমি ছোট্ট একটি উদাহরণ দিই। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, তাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ চলছে আরাকান আর্মি এবং জনতা সরকারের মধ্যে। সেই গৃহযুদ্ধের ডামাডোলে পড়ে অনেক রোহিঙ্গা আশ্রয়হারা হয়েছে। সেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের যে যুদ্ধ, এই যুদ্ধের মর্টার শেল বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশের কয়েকজন মানুষও মারা গেছে। তারপরেও কি মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ জড়িয়েছে? এই বিষয়টি নিয়ে ভারতই বাংলাদেশকে কতবার যে উস্কানি দিয়েছে যে মায়ানমার বাংলাদেশকে আক্রমণ করলো, সেখানে মর্টার শেল নিক্ষেপ করলো, এই ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ কিন্তু সেই উস্কানিতে পা দেয়নি। বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার একটি দেশ। আর সেই দেশের বিরুদ্ধে অভিযোগ। আরেকটি বিষয় বলি যে এই বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করছে, এই অভিযোগগুলো আসলে কখন করছে? যখন ভারতের প্রতিনিধিত্বকারী সরকার অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার আর নেই। তারা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। শুধু পালায়নি, তার যাওয়ার আগে বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, আর বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউটকে দুর্নীতির আখড়ায় পরিণত করে গিয়েছে। যাই হোক, যা বলছিলাম যে এই যে গণ অভ্যুত্থান হলো, ভারতের প্রতিনিধিত্ব সরকার পালিয়ে গেল, তারপর অন্তর্বর্তী সরকার গঠিত হলো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। তারা স্বাধীন সার্বভৌমত্ব বজায় রেখে চলছে। যখনই ভারত দেখছে যে বাংলাদেশের ওপর প্রতিনিধিত্ব তারা করতে পারছে না, তখন থেকেই এই অভিযোগ দায়ের করে আসছে। চলুন আমরা দেখি যে অভিযোগগুলো কি। অভিযোগ আসলে দুইটি। অভিযোগের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে, আরেকটি হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, জুলুম চলছে। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোর ছবি দেখিয়ে পশ্চিমা বিশ্বকে আকৃষ্ট করার চেষ্টা করছে যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান হচ্ছে। আপনি জানেন যে পশ্চিমা বিশ্ব জঙ্গিদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে। সুতরাং এই বিষয়গুলো তারা তুলে ধরে বাংলাদেশকে যেন একটু চাপে রাখা যায়। আরেকটি অভিযোগ হচ্ছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশ কি সংখ্যালঘুদের উপর নির্যাতনের কোনো বৈশিষ্ট্য আপনি খুঁজে পান? আমি ছোট্ট একটি উদাহরণ দিই। এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে প্রায় জাতিসংঘের তথ্য মতে 1500 ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদ হয়েছে। এদের মধ্যে কতজন হিন্দু মারা গেছে বা সংখ্যালঘুদের কতজন ছিল? তারা যদি শতকরা 10 ভাগ হয়ে থাকে, তাহলে তাদের 1500 into 10 পার্সেন্টেজ 150 জন মারা যাওয়ার কথা। কিন্তু হিন্দু মারা গেছে কয়জন? একজন, মোটে একজন আমার জানা মতে। যে একজন মারা গেছে, সেও মারা গেছে রাজনীতি করার কারণে, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে, তাদের স্বেচ্ছাচারিতার কারণে, তাদের ফেসিস্ট হওয়ার কারণে। এই উদাহরণ থেকে নিশ্চয়ই বুঝতে পারবেন যে হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যে ধর্মের লোকেরা, তারা কতটা আদরে আছেন, তারা কতটা নিরাপত্তায় আছে, এবং তারা যেন মুসলিমদের কোলের মধ্যে আছে। এখন যারা অভিযোগ তুলছে, তাদের দেশের কি অবস্থা? এই মুহূর্তের কথা বলছি, এই সময়ের কথা বলছি। ওয়াকফ সম্পত্তি নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে মুর্শিদাবাদে, 24 পরগনায় আর অন্যান্য এলাকায়। সাম্প্রতিক দাঙ্গায় এ পর্যন্ত শতাধিক
আহত হয়েছে, নিহত হয়েছে। এই মামলাটির বৈশিষ্ট্য নিয়েও যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা সংখ্যালঘুদের ওপর কী ধরনের নির্যাতন চালাচ্ছে। আপনাদের কি মনে আছে বাবরি মসজিদের কথা? 1992 সালে সেই বাবরি মসজিদের প্রত্যেকটা ঈদ তারা ভেঙে নিয়ে গেছে। এটা কি মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের শামিল নয়? সেই মসজিদটির জায়গার ওপরেই তারা একটি মন্দির নির্মাণ করেছে, রাম মন্দির। আবার আমি যদি বলি গুজরাটের কথা, আপনার মনে আছে কিনা যে 2002 সালে যে দাঙ্গা সংঘটিত হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা, সেখানে কতজন মুসলিমকে আত্মহত্যা দিতে হয়েছে। তাদেরকে নির্যাতন করে, নিষ্পেষিত করে হত্যা করেছে। অথচ ওই গুজরাটের মুখ্যমন্ত্রী তখন ছিলেন আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন? তিনি কি সেই দাঙ্গার বিচার করতে পেরেছিলেন যারা দাঙ্গায় অংশগ্রহণ করেছিলেন? আজ তিনি প্রধানমন্ত্রী, তিনি একজন সাম্প্রদায়িক লোক। ভারতের সেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের প্রধানমন্ত্রীর আসনে আসীন। একজন সাম্প্রদায়িক মানুষ যে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, সে দেশ কি অসাম্প্রদায়িক হতে পারে? সেই দেশে তো সংখ্যালঘুদের উপর নির্যাতন চলবে, নিপীড়ন চলবে। নির্যাতনের কঠিন স্টিম রোলার মুসলিমদের উপর প্রয়োগ করছে, আর তারাই অভিযোগ দায়ের করছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলে। এই তো কয়েকদিন আগের কথা, বাংলাদেশে একজন হিন্দু ভদ্রলোক মারা গেছে, নাম ভবেশচন্দ্র রায়, দিনাজপুর বাড়ি। তো তার কথা শোনা গেছে যে তিনি নেশা করেন, গাঁজার নেশা আছে, অন্যান্য নেশা আছে, পত্রিকায় দেখলাম। মাঝে মধ্যে তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাজারে যান। নির্দিষ্ট দিনের কথা বলছি, যেদিন ঘটনাটা ঘটেছে, সেদিন দুটি মোটরসাইকেলে তার বন্ধুর সঙ্গে তিনি বাড়ি থেকে চলে যান। তার পরিবার কখনো আপত্তি করেনি। যাদের সঙ্গে বেরিয়েছেন তারা অপরিচিতও নয়। সুতরাং এ থেকে বোঝা যায় তারা নিত্য নৈমিত্তিক তাদের সঙ্গে মেলামেশা করে চলে। এবং সেদিন বাজারে গিয়ে সুপারি খেয়েছেন এবং পান খেয়েছেন এবং কিছু জর্দাও খেয়েছেন। তারপরে তার মাথা ঘুরে ওঠে এবং তিনি পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করে। তার পরিবার এখনো কোনো থানায় মামলা দায়ের করেননি। সেখানে ভারত সরকারের কাছে খবরটি পৌঁছে গেছে, যেখানে ময়না তদন্তই হয়নি। ভারত সরকার তার কথা উল্লেখ করেছে যে এই নির্যাতন বাংলাদেশের পদ্ধতিগত ধরন। কোনো মানে হয়? মানুষ কি অমর? মানুষ তো মরণশীল। আশ্চর্য ব্যাপার। পুলিশ বলছে, ডাক্তাররা বলছে যে তার শরীরে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি, অথচ ভারত বলছে যে তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। এই ছোট ছোট এলাকার বাংলাদেশের মধ্যে কিভাবে কোনো ঘটনা ঘটলে কিভাবে তাদের কানে খুব দ্রুত পৌঁছে যায়? তাহলে তো কথাটা সঠিক যে প্রচারিত আছে বা প্রচার আছে যে বাংলাদেশে ভারতের রয়ের এজেন্ট জালের মতো বিস্তার করে আছে। তারা সত্য মিথ্যা সব একাকার করে গল্প তৈরি করে তারা বিশ্ব দরবারে তুলে ধরেন। এবার তার সঙ্গে ভারতের ওই যে মলম বিক্রেতার যে একটি চ্যানেল আছে, সাংবাদিকের নাম যেন কি, ময়ূখ ঘোষ। এই ময়ূখ ঘোষ যেভাবে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেভাবে লম্পজম্প করেন, যেভাবে লাফান, তাতে মাঝে মাঝে মনে হয় যে কোনো সিঁড়ির পাকে যদি পা পিছলে পড়ে যান তাহলে তো ময়ূখ ঘোষের অবস্থা কাহিল হবে। বাংলাদেশের নাম শুনতেই তারা এত ঘৃণার স্পিরিট তাদের মন থেকে, তাদের কথার ধরন থেকে কিভাবে তারা প্রকাশ করেন বুঝে আসে না। কিভাবে তাদের ঘৃণার স্পিরিট তৈরি হয় কোনো অকাট্য প্রমাণ ছাড়া। ও ভারত আরও উল্লেখ করেছে যে
ভবেশচন্দ্রকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তারা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার বেশ সচিব শফিকুল আলম অবশ্য ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে পুলিশ এবং ডাক্তারদের হাসপাতালের রিপোর্টে জানা গেছে তার শরীরে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত আসলে যদি অপমৃত্যু হয়ে থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শফিকুল আলম ভারতের বিরুদ্ধেও অভিযোগ করেন। তিনি বলেন যে ভারতের যে ওয়াকফ সম্পত্তির বিষয় নিয়ে যে সাম্প্রতিক দাঙ্গা তৈরি হয়েছে, মুসলিমদের উপরে যে নিপীড়ন চলছে, নির্যাতন চলছে, সেই নিপীড়নের বিষয়ে অভিযোগ তুলেছেন। এতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণবীর জয়সওয়াল তিনি এই শফিকুল আলমের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে তার কথাটা এরকম যে তোমার চরকায় তুমি তেল দাও। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয় সেই বিষয়টি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। আপনি আসলে কি মনে করেন, বাংলাদেশে আসলে কি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, নাকি ভারতের এটি মিথ্যা অভিযোগ? আরেকটি বিষয় যে ভারত কি সাম্প্রদায়িক একটি দেশ নাকি অসাম্প্রদায়িক একটি দেশ? কমেন্টে জানান। আর এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে, নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।